এক্সটেন্ডেড কলকাতা। শহর ছাড়িয়ে শহরতলি। শহর কলকাতা কলেবরে বাড়তে বাড়তে স্পর্শ করেছে সোনারপুর। দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর দক্ষিণ। সীমানার পুনর্নির্ধারণের পর সোনারপুর বিধানসভা ভেঙে হয় দুই নতুন বিধানসভা, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ। এর মধ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সোনারপুর দক্ষিণ। শহর কলকাতার একেবারে প্রান্তে হয়ে সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে একদিকে বারুইপুর, অন্যদিকে শিয়ালদহের সঙ্গে যুক্ত এই কেন্দ্র। এই সোনারপুরেই এবার হাই ভোল্টেজ লড়াই দুই মহিলা প্রার্থীর। একদিকে তৃণমূলের লাভলি মৈত্র, অন্যদিকে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু সোনারপুরের বাস্তব চিত্র যা, তার পরিপ্রেক্ষিতে কি বলছেন বাসিন্দারা, শুনুন। দেখুন, প্রয়োজন তো অনেক কিছুই আছে। উন্নয়ন যা হয়েছে সেটা ন্যায়ের বরাবর। শুধু রাস্তা ভাঙলে সেটাকে তাপ্তি দেওয়ারই কাজটাই হয়েছে, ওটাকেই তৃণমূল উন্নয়ন বলে চালানোর চেষ্টা করছে। উন্নয়ন বলতে প্রকৃতপক্ষে কিচ্ছু হয়নি। হওয়ার এটা এখানে অনেক কিছু হওয়ার আছে। আমরা এটা সোনারপুর দক্ষিণ বিধানসভায় আমরা বাসিন্দা। এটা পুরো দক্ষিণ ২৪ পরগনার ট্রান্সপোর্টেশন গেটওয়ে। সোনারপুর জংশন স্টেশন থেকেই পুরো দক্ষিণ ২৪ পরগনা রেলওয়ে লাইন ভাগ হয়। পুরো দক্ষিণ ২৪ পরগনার যত প্রান্তিক মানুষ আছে সব সোনারপুরের ওপর দিয়েই যায়। তো ওই সোনারপুর স্টেশনের সংলগ্ন একটি বড় হসপিটাল হতে পারতো, সেটা হয়নি। যে গ্রামীণ হসপিটালটি আছে সেখানে মানুষের থেকে বেশি কুকুর শুয়ে থাকে, বিড়াল শুয়ে থাকে। আর ওষুধের যদি কেউ ট্রিটমেন্ট করাতে যায় সেখানে প্যারাসিটামল ছাড়া আর কিছু পাওয়া যায় না। লাভলি মৈত্র যিনি দাঁড়িয়েছেন উনি অভিনেত্রী, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব কোনোদিনই ছিলেন না। অভিনয় জগৎ থেকে এসেছিলেন ৫ বছর ধরে। উনি যদি দেখেন ২০১৬ সাল থেকে মহিলা মোর্চার নেত্রী ছিলেন, সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং রাজ্যসভা সাংসদ ছিলেন ৫ বছর। তারপরে উনি এসে আমাদের বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। আর তার প্রতিপক্ষ যে লাভলি মৈত্র আছে, লাভলি মৈত্র ৫ বছর ধরে বিধানসভা চালিয়েছে ঠিকই। গত লোকসভায় ভোটে উনি যখন কর্মী সম্মেলন করছিলেন তখন কর্মী সম্মেলনেই উনি বলেছিলেন যে ভোটে যদি জিততে পারি তাহলে 5 বছর করে কমে খেতে পারবে, সবাই সবার ভাগ পাবে। উনি ওটার উপরে বেশ করেই লড়ছেন। চরমে উঠেছে। প্রত্যেক দিন থানার সামনে কোনো না কোনো মার্ডার কেস, কোনো না কোনো বোমাবাজি কেস চলছেই। একদমই তাই। আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের তো কোনো সুরক্ষাই নেই, তার সঙ্গে কোনো শিশুরও সুরক্ষা নেই। কারণ শিশু থেকে ৮০ বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়। এখন সব কিছুই উন্নয়নের প্রয়োজন ছিল, এখনো আছে। বর্তমানে সরকার কোনো কিছুই উন্নয়ন করেননি। ওনারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনো কিছু করে উঠতে পারেননি। থেকে পানীয় জল থেকে শুরু করে রাস্তা, ড্রেন, সমস্ত দিকেই দেখবেন, আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখবেন, সমস্ত দিকেই ওরা মানে দুর্নীতির পর দুর্নীতি করে রেখেছে। প্রত্যেকের পকেটে টাকা ঢুকেছে, উন্নয়নটি বন্ধ রয়েছে। এইভাবে সবার আগে আমি বলবো মহিলাদের সুরক্ষা সবার আগে প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যখন বর্তমান সরকারে এসেছেন তৃণমূল সরকার, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেননি। এবং রাস্তা থেকে শুরু করে পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দরকার, যেখানে কেন্দ্রীয় সরকার বলেছেন যে পানীয় জল প্রত্যেকের বাড়িতে দেওয়ার জন্য, কিন্তু তারা নাম পাল্টে পাল্টে টাকা খেয়ে
পানীয় জলের ব্যবস্থা তারা করছেন, কিন্তু তাও টাকা খেয়ে। সর্বপ্রথম তো পরিবর্তন হওয়া প্রয়োজন। এই যে আপনি একজন সংবাদ মাধ্যম, আপনি একজন মহিলা সংবাদ মাধ্যম থেকে আসছেন, মহিলারা কি এখানে সুরক্ষিত? এই ব্যাপারে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। সোনারপুরেও কি মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক সমস্যা? সব থেকে বড় সমস্যা মহিলা সমস্যা, কর্মসংস্থান সমস্যা। বেকাররা হাহাকার করছে, ভাবতে পারছেন রাতারাতি 26,000 চাকরি চলে গেছে। সেই সমস্ত পরিবারের কি হচ্ছে? ঢিল ছোড়া দূরত্বে আজকের আনন্দপুর, যেখানে অগ্নিসংযোগ হয়ে গিয়ে 52 জন তরতাজা মানুষের প্রাণ গেছে, সেখানে কি হতে চলেছে? আপনার সেই পরিবারের কোনো কথা একবার ভাবছেন? এখানে তৃণমূলরা সিন্ডিকেট রাজ করতে ব্যস্ত, এখানে মানুষরা এখানে তৃণমূল যারা করছেন তারা হচ্ছে তোলাবাজি করতে ব্যস্ত। আর এক প্রকার বলতে গেলে সেই পরিবেশ আর যে নেই। আমরা যে শুনেছিলাম ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হবে, কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে কালিমা লিপ্ত হয়েছে, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ। ভাবতে পারছেন বিগত দিন থেকে একের পর এক টাকা জমিয়ে মেসির মতন তারকাকে আমরা দেখতে গিয়েছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কাদের? তৃণমূল নেতাদের। আমরা তৃণমূল নেতাদের দেখার জন্য আমরা 5-6 হাজার টাকা টিকিট কেটে গিয়েছিলাম। ভাবতে পারছেন এই সমস্যা চলছে। আমি মাননীয় বিধায়িকার প্রতি আমি কোনো কিছু বলতে চাইছি না। উনি কি কর্ম করেছেন 2026-এ, এই জনতা গণদেবতা যারা রয়েছেন এখানে, যারা ভোটার, তারা জানিয়ে দেবেন। মাত্র তো মাত্র আমার মনে হয় 9,723 ভোটের এরকম পার্থক্য। এই ভোট লুট অবাধ সন্ত্রাসের মধ্যে দিয়েও 9,723 ভোটে মাত্র মার্জিনে জিতেছে। আর SIR হওয়ার পর যে আমরা আনুমানিক যে খবর পেয়েছি 34,000 ভোট মাইনাস হয়ে গেছে এখান থেকে। তো উনি তো একেবারে আশাবাদী নয় তো উনি জিতবেন, কারণ ওনার কর্মও তো সেরকম। এইখানকার অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে চলে যান, রাস্তাঘাটে যে বেহাল অবস্থা। একটা পরিবার যদি তার পরিবারের মানুষ অসুস্থ হয়ে পড়ে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যেতে সেই মানুষটা প্রাণ ত্যাগ করবে। এই তো উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন। উনি যদি মহিলা হয়ে এই কথা বলে থাকেন তো আমার স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট কথা, উনি এইবারে নির্বাচনী প্রচারে যাকে নিয়ে ঘুরছেন 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নাকি উনি কর্তা, এই আমাদের সোনারপুর কলেজে তিনি মেয়েদের দিয়ে গা টেপাতে, মেসেজ করাতে, এই সমস্ত করতে ব্যস্ত ছিলেন। এটা পুরো মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তো তাহলে কি করে বুঝতে পারছেন? তার মা বাবাও ভাবছে যে আমার মেয়েকে কি আমি কলেজে পাঠাবো, নাকি তাকে দিয়ে এখানকার তৃণমূলের নেতারা গা পাটে পাবে? ভাবতে পারছেন এই তো অবস্থা। কি করে বলছেন যে এখানে মহিলারা সুরক্ষিত আছে? সমর্থন অবশ্যই থাকছে। আমরা পরিবর্তন চাইছি, এই সরকারের থেকে পরিত্রাণ চাইছি। দীর্ঘ 15 বছর ধরে একটাও রাজ্যে শিল্প নেই। এতবার দিদিমণি আমাদের শিল্প সাবমিট করালো, আমাদের ট্যাক্সের টাকায় প্রচুর বড় বড় ফ্লেক্স লাগলো, কিন্তু রাজ্যে একটা শিল্প আসলো না। আমরাও তো কর্মসংস্থানের দাবিদার, আমরা তো চাই যে একটা এখানে কর্মসংস্থান হোক। আমরা তো যে পরিবর্তন যে মানুষ এনেছিল এই সরকারকে, আমাদের সঙ্গে শুধুমাত্র প্রতারণা হয়েছে। ভোট লুট এবারে আটকে দেবে কিন্তু বিজেপির কর্মীরা না, ভোট লুট আটকে দেবে হচ্ছে সাধারণ মানুষরা। সেই সাধারণ মানুষরা এই আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেক তৃণমূলের গাড়ি যাচ্ছে, এই তৃণমূলের গাড়িগুলো জোর করে এই সবজিওয়ালা, অটো চালক, তাদেরকে জোর করে তাদের জীবিকার জায়গাটা পুরোপুরি ক্লোজ করে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। অতঃপর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সাধারণ মানুষের আশীর্বাদেই এখানে জনগণের যে আজকের দিনের রাজনৈতিক মঞ্চ তা প্রাধান্য পাবে। 15 বছরে কি উন্নয়ন হয়েছে? তোলাবাজির উন্নয়ন হয়েছে, কাটমানির উন্নয়ন হয়েছে। আর যেগুলোকে সাধারণ মানুষের চোখে উন্নয়ন বলে মনে হয় সেরকম কিছু কি হয়েছে? মনে হয় না তেমন কি উন্নয়ন হয়েছে, কিছু তো দেখা যায় না। আচ্ছা, এখনো এক পশলা বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, নেই। আমাদের প্ল্যান আছে, অন্য এখন যদি গভর্নমেন্ট পরিবর্তন হয় তাদের কাছে যাব, গিয়ে আবেদন করব। সোনারপুরে এটা হলো গেটওয়ে অফ মানে সাউথ 24 পরগনা সোনারপুরকে বলা হয়। আর এখানে সারা 24 পরগনার, কলকাতার সাবারবান এলাকায় বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধরনের মানুষ বাস করে, যারা কিনা এই জায়গাটা চয়েস রেসিডেন্সিয়াল জোন বলা হয়। এখান থেকে কলকাতায় কাজকর্ম করতে যায় এবং এখানে চাকরি বাকরি করা এবং একটু জমি সস্তার কারণে এখানে বাড়ি ঘরদর করে সবাই থাকে। কিন্তু এখানে মানুষ রাত বেরোতে যে এনি টাইম যদি কোনো রকম আপনার এখানে কেউ বিপদে পড়ে, মানে বিশেষ করে শারীরিক সমস্যা, তাহলে তারা বেশিরভাগ মারা যায়। তার কারণ পাশাপাশি হসপিটালে পৌঁছতেই মারা যায়। রাস্তাঘাটের অবস্থা এমন? রাস্তাঘাটের যেমন অবস্থা তেমনি হসপিটাল এখান থেকে অনেক দূর। আর সরকারি হসপিটালে তো গিয়ে কেউ ট্রিটমেন্ট পায় না, প্রাইভেট হসপিটালে বেশিরভাগ মানুষ গিয়ে এন্ট্রি নিতে পারে না। বিধায়িকাকে আমরা দেখতে পাইনি কখনো, কাকে কি করে জানাবো?
তিনি এখানে জনগণ- আপনাদের না না, ওই ভোটে জিতে যায়। এখন ওই ভোটে এসছে পাড়ায় পাড়ায় বা বিভিন্ন জায়গায় মিটিং এটা ওটা করছে, ওই ব্যাস হয়ে গেল। তারপরে তো তার বাহিনীকে লাগিয়ে দিয়ে, দেখতে পান না? না না, বিধায়িকা এখানে কোথায় আছেন? একজন বিধায়িকা লোকাল হলে তিনি থাকেন এলাকায়। ধরুন আমি যদি একজন বিধায়ক হই, তাহলে আমি এখানে লোকাল লোকদের সঙ্গে সকালবেলা হলে 2 ঘন্টা 4 ঘন্টা আমি আমার কর্মক্ষেত্রে যাওয়ার আগে 2 ঘন্টা অন্তত মানুষের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু তিনি তো এখানে থাকেন না। প্রথম কথা হলো তিনি সিনেমা জগতের লোক বা এই ধরনের লোক, তিনি থাকার প্রশ্নই নেই। উনি ওনার এজেন্সি লাগিয়ে রেখেছেন, বিভিন্ন এজেন্সি লাগিয়ে রেখেছেন, তারাই বিধায়কের হয়ে কাজ করে, কতগুলো প্যাডে সই টই করে যায়। প্রয়োজন পড়লে মানুষজন সেই সকল লোকেদের কাছে যায় আর তারা সেখান থেকে গিয়ে সেটা নিয়ে আসে। এছাড়া তাদের কাছে অভিযোগ জানাতে গেলে তো লোকাল পিপুল হতে হয় না, লোকাল পিপুল হলে তবে গিয়ে এগুলো অভিযোগ জানানো যায়, তাকে দেখতে পাওয়া যায়। তাহলে তাহলে অ্যাকচুয়ালি একটা দেশের, একটা রাজ্যের বা একটা জেলার উন্নতি ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। প্রথমত হচ্ছে রাস্তাঘাট, টোটালি বেহাল অবস্থা, বুঝতেই পারছি। নিকাশি ব্যবস্থা টোটালি, বর্ষাকালে কেন বর্তমান পরিস্থিতিতেও সেইভাবে মানুষ চলতে পারে না। একটু সামান্য বৃষ্টি হলেই পুরো কর্দমাক্ত এলাকা। দ্বিতীয় কথা, স্বাস্থ্য পরিষেবা এখানে বলতে সে অর্থে কিছুই নেই। আর আইনি ব্যবস্থা, পুলিশের কাছে গেলে সঠিক আমরা বিচার পাই না। তার জন্য আমাদেরকে কাউকে না কাউকে ধরতে হবে। তারা বলে দিলে, তারা যদি লোকাল নেতৃত্ব যদি বলে, তবেই তারা আমাদের কথা শুনবে, নয় শুনবে না। এবং প্রশাসনও টোটালি বিকিয়ে গিয়েছে। হাসপাতালের অবস্থা টোটালি খারাপ এবং এখানে সেই মতন পরিষেবাও দিতে পারে না। নামেই আমাদের এই বারুইপুর একটা সুপার ফ্যাসিলিটি হসপিটাল হয়েছে, বাট সেখানে সেই পরিষেবা নেই, সেই রকম পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ইনস্ট্রুমেন্ট নেই এবং টোটালি মানুষের গ্রহণযোগ্যতার জায়গা থাকে না। যেখানে রুগীরা থাকে সেই পরিবেশও নেই, সেখানে কুকুর বিড়াল ঘুরেই বেড়ায় দিবারাত্র। তো দ্বিতীয়ত কথা আমাদের এখানে কতগুলো জিনিস, যেমন স্কুল পাঠশালা বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলে পড়াশোনা সেইভাবে হয় না। অ্যাকচুয়ালি মিড ডে মিলের টাকা পয়সাগুলো নিয়ে লুট করা হয়। কোনো স্কুলে যদি প্র্যাকটিক্যালি দেখা যায় যে 100খানা স্টুডেন্ট রয়েছে, সেখানে হয়তো 300খানা স্টুডেন্টের মিড ডে মিল নিয়ে সেগুলো নিয়ে কেলেঙ্কারি হয়। এই বর্তমান এখানকার পরিস্থিতি। ভাঙাচোরা বেহাল রাস্তা, অপরিষ্কার নর্দমার জন্য বর্ষায় জল জমার চিরচেনা সমস্যা। অথচ অনুন্নতির কথা বললেই হুমকি, চারিদিকে ভয়ের বাতাবরণ। তবে এবার নাকি হাওয়া ঘুরছে, সত্যি কি? উত্তর মিলবে শীঘ্রই।